চলে আসলাম ড্রামাটার সেকেন্ড পার্ট নিয়ে। আর যারা প্রথম পার্ট দেখো নাই তারা প্লিজ আগে ওই পার্টটা দেখে আসো। আর নয় কিন্তু এই পার্টের আগামাথা কিছুই বুঝতে পারবে না। তো এই পার্টের প্রথমেই জিসানকে দেখি যে ওর বাড়িতে আসে আর ওর মম ড্যাডকে বলে যে তোমরা আমাকে বাসায় কেন ডেকেছো, আর তোমাদের যদি কোম্পানির প্রবলেম নিয়ে চিন্তা হয় তাহলে টেনশন করো না, আমি ঠিক করে দেব। মম ওর উপরে চিল্লায় আর বলে তোমার কোম্পানি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি জানতে চাই তুমি কবে তোমার ওয়াইফের বেবিদের ঘরে নিয়ে আসবে। নিসিন বলে বাচ্চাদের তো আনবই, কিন্তু ওয়াইফকে না, কারণ ও আমার ওয়াইফ না। ওর মা তো এটা শুনে বলে কি, তুমি কি বললে? ওই মেয়েটা তোমাকে চারটা বেবি গিফট দিয়েছে আর তুমি ওর সাথেই খারাপ করবে? যদি এমনটা করো আমি তোমাকে ছাড়বো না। লিসান ওর মমের কথাকে ইগনোর করে আর বলে মম আমার এখন যেতে হবে। দেন ও ওখান থেকে চলে যাচ্ছিল আর তখনই ওর মম কন্ট্রাক্ট পেপার দেখতে পায় আর বলে তোমার কত বড় সাহস, তুমি ইয়ানের নামে কেস করছো? আর উনি ওর বাবাকে বলে দেখো তোমার ছেলে ছিও বানানোর পর কি অবস্থা হয়েছে, কি তুমি কিছু বলবে না? ওর বাবা তো ওর উপরে চিল্লায় আর বলে জিসান তুমি আমার ছেলে হয়ে এগুলো কি করে করতে পারলে? এগুলো তুমি একদমই ঠিক করেনি। জিসান বলে আমার তো কিছু একটা করেই বাচ্চাদের আমার কাছে আনতেই হবে, আর এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। মম বলে কি বলছো তুমি, যে কোনো রাস্তা নেই? ওকে বিয়ে করলেই তো পারো। জিসান বলে মম ও আমার ফ্যামিলির সাথে যায় না। মম বলে কি তুমি এখনো স্ট্যাটাস দেখছো? তুমি জানো যখন তোমার বাবাকে বিয়ে করেছি এ তো একটা গরিব ছেলে ছিল, আর আমাকে বিয়ে করার পর এত বড় লোক হয়েছে, আর তুমি একটা ভালো পজিশনে যেতে পেরেছো। ইসান বলে মাম তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমার তোর উপরে কোনো ফিলিংসই নেই। আর তখনই ওদের কিসের কথা মনে পড়ে আর মম বলে দেখো মেয়েটা খুবই ভালো, আর ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমি তোমার মা, আমি তোমার ভালোই চাচ্ছি। দেখো তুমি ওই মেয়েকে বিয়ে করলে শান্তিতে থাকতে পারবা। তখনই ওখানে একটা স্টাফ আসে আর বলে যে ঘরে কোনো মাছ নাই, আর এর জন্য মাছ দিয়ে কোনো খাবার বানাতে পারবো না। চিসান বলে এটা কিভাবে সম্ভব, মমের তো মাছ অনেক পছন্দ। আর ও অ্যাসিস্ট্যান্টকে এগুলো সব বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আসলে কেউ মার্কেটে বলেছে যে আপনাদের ফ্যামিলিতে যেন কেউ ফিশ বিক্রি না করে। চিসান ভাবে এগুলো আমাদের সাথে কি করতে পারে, আর ওর তখন নিকের কথা মনে হয় আর ও বুঝে যায় যে ওর সাথে যা কিছু হচ্ছে সব ওরা করছে। আর ও তো অনেক খুশি হয় যে ওরা প্রমাণ করে দিয়েছে যে ওরা আমার ছেলে। অ্যাসিস্ট্যান্ট বলে কি বলছেন বস, ওই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো কি করে করবে? জিসান বলে তোমার বিলিভ হচ্ছে না ওরা আমার ছেলে? অ্যাসিস্ট্যান্ট বলে না বস বিলিভ হচ্ছে, কিন্তু ওরা এগুলো কেন করছে? জিসান বলে তুমি বুঝতে পারছো না, এগুলো সব ওর মমের জন্য করছে। আর আমি এখন হার মেনে গেছি, আর এখন আমি ইয়ানকে বিয়ে করে এই বাড়িতে আনবো। এরপর জিসানিকে কল দেয়, কিন্তু ওর কল কেটে দেয় আর বলে যে এত তাড়াতাড়ি আমি মানবো না। দেন ওরা একটা নিউজ দেখে যে লি কোম্পানির এইটা প্রাইস কমে যাওয়ার কারণে অনেক বড় লোকসান হয়েছে। আর ইয়ানের তো এটা শুনে অনেক মন খারাপ হয় যে ওর কোম্পানির এত বড় ক্ষতি হয়ে গেছে। আর ওরাও এটা বুঝতে পারে যে মমের বাবার জন্য অনেক কষ্ট হচ্ছে, আর ওরা বুঝতে পারে যে এখন বাবা হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর এখন আমাদেরকেই তাদেরকে এক করতে হবে। অন্যদিকে জিসানকে দেখি ও তো অনেক আপসেট ছিল যে নিক এখনো ওর নাম্বারটা ব্লক লিস্টে রেখেছে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে সব শেয়ার হোল্ডার আপনার সাথে কথা বলতে চায় কোম্পানির স্টক প্রাইস যে কমে গেছে ওই ব্যাপারটা নিয়ে। জিসান বলে তুমি গিয়ে ওদেরকে বলো আমার ছেলে সামান্য কিছু করেছে আর এতে কিচ্ছু হবে না, অ্যান্ড ওর যা ইচ্ছা তাই করবে, আমি ওকে সবকিছুর পারমিশন দেবো। দেন অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার আসে আর বলে যে বস আপনার চারু বাচ্চা আপনার সাথে দেখা করতে আসছে। আর এটা শুনে জিসান তো অনেক অবাক হয়। তানু ওদের কাছে যায় আর বলে ফাইনালি তোমরা আমার কাছে এসেছো। নিক বলে তুমি তো আমাদের কল করে করে বিরক্ত করছিলে, আর আমরা কিন্তু মমকে না বলে এখানে এসেছি, তাই যা বলার তাড়াতাড়ি বলো। জিসান বলে এই যে কোম্পানির স্টক প্রাইস কমে যাওয়া, কোম্পানির হ্যাক হওয়া, আর আমাদের কাছে মাছ বিক্রি না করা, আর এগুলোর পিছনে তুমি আছো না। নিক বলে আমার এত ফালতু কথা বলার টাইম নেই, আর তোমার কাছে মাত্র 9 মিনিট আছে, যা বলার তাড়াতাড়ি বলো। জিসান বলে ঠিক আছে, আমি আসল কথায় আসি। প্রথমত আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি যে আমি তোমাদেরকে মনের থেকে আলাদা করার চেষ্টার জন্য আসলে আমি তোমাদের ফিলিংসটা বুঝতে পারিনি, আর এজন্য তোমরা আমাকে মাফ করে দাও। এদিকে দেখি ওরা চারজনের দিকে তাকায় অ্যান্ড নিক বলে ওকে আমরা তোমাকে মাফ করছি, কিন্তু আমাদের কাছে ক্ষমা চাইলে কিচ্ছু হবে না, আর তোমাকে মামার কাছে ক্ষমা চাইতে হবে। যদি উনি তোমাকে ক্ষমা করে তাহলে আমরাও করব। নিক বলে তাড়াতাড়ি তোমার সেকেন্ড ওপিনিয়ন বলো। জিসান বলে তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আর তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে ফোর্স করে আনবো, আসলে আমি তোমাদের মমকে বিয়ে করতে চাই। আরও অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অনেক গিফট আনে ও বলে এগুলো কি তোমার মনের পছন্দ হবে?
ওরা বলে, আসলে তুমি আমার মমকে চিনতেই পারলে না, উনি এসব এক্সপেন্সিভ জিনিস মোটেও পছন্দ করে না। জিসানের অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি কি কোনো ভুল করলাম? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কিভাবে বলবো, আমার কাছে তো কোনো ওয়াইফই নেই। জিসান বলে, আসলে আমার তো এটাই প্রথমবার, তাই একটু ভুল হতেই পারে। আর প্লিজ তোমরা বলো আমি কি করতে পারি, অ্যান্ড তোমরা যা বলবে আমি এটাই করব। সান বলে, বাবা কতটা বোকা, আর এটা তো 4-5 বছরের বাচ্চাও বুঝতে পারবে, আর এ এত বড় হয়ে গেছে এখনো বুঝতে পারছে না। নিক বলে যে আমাদের কাছে এত টাইম নেই যে আমরা এখন আপনাকে বিয়ে কিভাবে করতে হয় এইটা শিখাবো, আর আপনার এসব জিনিসের দেওয়ার দরকার নেই। আমি আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দিচ্ছি, আর ওইটাই সাইন করলেই হবে। দেন জিয়া ওকে কন্ট্যাক্ট পেপার দেয়, আর ও কন্ট্যাক্ট পেপারের কন্ডিশনগুলো পড়তে থাকে, যেখানে পার্টি এতে ওরা 4 জন, আর পার্টি বিতে ও নিজেই, আর পার্ট এর সব কথা পার্ট বি কে শুনতে হবে। দেন সেকেন্ড কন্ডিশন, যার মমের ইচ্ছে তাকে বিয়ে করতে হবে, আর কোনো রকমের ফোর্স করে না। আর যদি ওর মমের অন্য কাউকে পছন্দ হয়ে যায় তাহলে এখানেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। আর ও এগুলো পড়া শেষ করে বলে, এগুলো করার কি মানে? লিন বলে, এ তো সত্যি একটা বোকা, যে পড়ার পরও বুঝতে পারছে না। সান বলে, তোমাকে এগুলো করে প্রুফ দিতে হবে যে তুমি আমাদের বাবা হওয়ার যোগ্য। জিয়া বলে, বাবা তোমাকে আগে মমকে ইমপ্রেস করতে হবে যাতে মম নিজেই তোমাকে বিয়ে করতে রাজি হয়। জিসান বলে, এত এক্সপেন্সিভ জিনিস দেওয়ার পরও তোমার মম ওকে লাইক করবে না? নিক বলে, তুমি কি আমাদের মমকে বাকি মেয়েদের মতো ভাবছো? আর যদি এটাই হয় তাহলে তো তোমার সাথে ডিসকাস করে কোনো লাভই নেই। দেন ওরা ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিসান ওদেরকে আটকায় আর বলে, ঠিক আছে আমি তোমাদের শর্তে রাজি। নিক বলে, ওকে আমরা যাচ্ছি, কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে না, কারণ তাহলে মম আমাদের সন্দেহ করবে। জিসান বলে, যা তো অলরেডি আমাকে বাবা বলে, কিন্তু তোমরা 3 জন কবে থেকে বাবা বলবে? ওরা বলে, যখন তুমি আমার মমকে বিয়ে করবে আমাদের সাথে একসাথে থাকবে তখন থেকে, আর তার আগে আমাদের মধ্যে কোনো রিলেশনই নেই। তাই ওরা ওকে বাই বলে ওখান থেকে চলে যায়। জিসেন বলে, আমাকে যত তাড়াতাড়ি হোক এর মমকে ইমপ্রেস করতেই হবে, আর তাহলে এরা আমাকে বাবা বলে ডাকবে। নেক্সট সিনে দেখি জিসেন ওর দোকানে এসে আর যন্ত্রটা দেখে রেগে যায় আর বলে, আমি বলেছি না আমার বেবিদের তোমাকে দিব না, আর তোমার যা ইচ্ছে তুমি এখন করতে পারো। জিসেন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমি তো এখানে মাছ কিনতে এসেছি। ইয়ান বলে, তুমি একজন সিউ, আর তুমি নিজে এসেছো মাছ কিনতে, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? জিসান বলে, আমাকে তো আসতেই হবে, আসলে কেউ আমার ফ্যামিলির কাছে মাছ বিক্রি করতে মানা করেছে। ইয়ান তো এটা শুনে অবাক হয় আর বলে, কি, কার এত বড় সাহস যে তোমার সাথে লড়াই করছে? জিসান বলে, আছে, ওরা একজন নয় বরং 4 জন। ও এগুলো বলছিল আর নিকের দিকে তাকাচ্ছিল। ইয়ান বলে, ঠিক আছে, তোমার কত মাছ দরকার? জিসান বলে, তোমার কাছে যা আছে সব আমাকে দিয়ে দাও। ইয়ান এটা শুনে অবাক হয় যে এ কি বলছে। তখনই ওখানে একটা আন্টি আসে আর বলে, আমি মাছ কিনবো। কিন্তু জিসান বলে, আন্টি আমি আগে থেকে এখানে সব মাছ কিনে রেখেছি। আর এটা শুনে আন্টি ওখান থেকে চলে যায়। এরপর ইয়ান ওকে টানতে টানতে অন্য একটা সাইডে নিয়ে যায়। নিক অ্যাসিস্ট্যান্টকে বলে, বাবা এভাবে আসছে মমকে ইমপ্রেস করতে? অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে বস কালকে রাতে অনেক ভেবেছে যে কিভাবে ম্যাডামের মন জিতবে, আর উনি লাস্টে এই উপায়টাই বের করেছে। নিক ভাবে, বাবা তো বোকা, আর সাথে অ্যাসিস্ট্যান্টটা বোকা। ইয়ান বলে, তুমি এসব কিছু করছো যাতে আমি বাচ্চাদের দিতে তোমার কাছে রাজি হই, আর তুমি এখানে এসেছো আর মাছ বিক্রি করা ধ্বংস করতে। ইসান বলে, দেখো আমাকে বিশ্বাস করো, আর আমি এখানে সত্যি মাছ কিনতে এসেছি। ইয়ান বলে, আমার তো মোটেও বিশ্বাস হচ্ছে না, আর তুমি এটা বলো না যে তুমি এখানে এসেছো সব মাছ কিনতে আমার মন জিততে। ইসান বলে, তুমি ঠিকই বলেছো, আমি তোমার মন জিততে এখানে এসেছি, আর এখন আমি তোমাকে লাইক করি। কেন তো এসব কিছু বিশ্বাস হচ্ছিল না, আর ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিসান ওকে আটকায় আর ওকে কিস করে। দেন বলে, এখনো তোমার আমার ফিলিংসকে মজা মনে হচ্ছে, আর এখন থেকে আমি এখানে প্রতিদিনই আসবো, আর তোমাকে একদিন না একদিন আমার ফিলিংসটা একসেপ্ট করতেই হবে। কেন ওর পিছন ছাড়ানোর জন্য ওকে মিথ্যা বলে যে আমি অন্য কাউকে লাইক করি, আর এজন্য তুমি আমাকে একদমই ডিস্টার্ব করবে না। দেন ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। জিসান অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি খোঁজ নাও এই কাকে লাইক করে। এরপর দেখি জিসান লিয়ানকে ধরে আনে, কারণ ওর মনে হচ্ছে যে এগিয়ে ইয়ান লাইক করে, আর ও ওর সাথে কথা বলে বুঝতে পারে যে অনেককে অনেক ভালোবাসে, আর ওকে তো বস মানে। আর ওরও ভুলটা ভাঙে যে লিয়ান বলে, আসলে আমি ইয়ানকে 7 বছর আগে থেকে চিনি, আর যখন ও প্রেগনেন্ট ছিল আর আমি দেখেছি ও কত কষ্ট করে বেবিদের বড় করেছে, আর আমি তো ইয়ানকে নিজের বোন হিসেবে দেখি। অ্যান্ড ও ইয়ানের কষ্টের কথাগুলো বলে। জিসানের তো এটা শুনে অনেক খারাপ লাগে যে ও কিভাবে ওদেরকে এত বড় করেছে, আর ও এটা বুঝতে পারে যে ইয়ান ওকে মিথ্যা বলেছে, আসলে ওর কোনো পছন্দের মানুষই নেই। এরপর দেখি ইয়ান একটা হোটেলে এসে মাছ ডেলিভারি করার জন্য,
কিন্তু বডিগার্ড ওকে ঢুকতে দিচ্ছিল না। আর তখন ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। ও বলে যে, তুমি এখানে কি করছো? ইয়ান মনে মনে বলছিল যে এই তো 7 বছর আগে আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। ও বলে, আমি এখানে একটা কাজে এসেছি। ওর ফ্রেন্ড বলে, তুমি আমার সাথে ভিতরে চলো। আসলে আজকে আমরা কলেজ ফ্রেন্ডের মিলে একটা রিউনিয়ন পার্টির আয়োজন করেছি। ইয়ান ওর সাথে ভিতরে যেতে রাজি হয়। ও ভাবে যে একে আজকে একটা শিক্ষা দিয়ে এখান থেকে যাব। ওর ফ্রেন্ড ভাবে একে তো আজকে সবার সামনে অপমান করব। আর ও ওখানে আসতেই সব ফ্রেন্ডরা ওকে অপমান করে যে তুমি এখনো একজন গরিবই থেকে গেলে আর মাছ বিক্রি করছো। আর ফ্রেন্ড তো ওর সাইড নেয় আর ওর সাথে ভালো ভালো বিহেভ করতে থাকে। দেন আবারও ওর ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দেয়। আনার তো এটা খেয়ে মাথা ঘুরাতে থাকে। ও বলে, তুমি কি আমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছ? ওর ফ্রেন্ড বলে, হ্যাঁ, আমি ড্রাগস মিশিয়েছি। আর 7 বছর আগে ঠিক তোমার সাথে এই কাজটা করেছি। আর দেখছো, আমি তোমাকে বারবার বোকা বানাচ্ছি, কিন্তু তুমি ধরতেই পারো না। ইয়ান বলে, তুমি সব আমার সাথে কেন করছো? ও বলে, আসলে তোমাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না, কারণ তুমি অনেক সুন্দরী আর সবাই তোমাকে লাইক করে। আর এই জন্যই আমি তোমার সাথে এসব করছি। তান ও একটা ছেলেকে ডাকে ওর অপমান করার জন্য। আর তখনই ইয়ান একটা বোতল ওর মাথায় ভাঙে আর বলে, আমি একদম মাতাল না, কারণ আমি প্রথমে ড্রিঙ্কটাকে চেঞ্জ করে দিয়েছি। আর ও এটাও বলে, এখানে তোমাদের সমস্ত কথা রেকর্ড হয়েছে আর এখন আমি পুলিশকে দিয়ে দেবো। আর ফ্রেন্ড তো এটা শুনে ভয় পায় আর বলে, প্লিজ তোমরা এর কাছ থেকে তাড়াতাড়ি ফোনটা নাও। কিন্তু ইয়ানাদেরকে বোতল দেখিয়ে ভয় দেখায় আর বলে, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। আর আমি তো শুধু একে শিখিয়ে দেবো। আর ওরা এটা মেনে নেয়। দেন ওরা ওখান থেকে যাচ্ছিল, কিন্তু ওদেরকে বলে যে তোমরা যদি এখান থেকে যাও তাহলে কিন্তু আমি তোমাদেরকেও ফাঁসাবো। আর এটা শুনে ওরা ভয় পায়। দেন ওরা একসাথে মিলে ইয়ানকে মারতে যায়। তখনই এখানে জিসান আর ওর 4 বাচ্চা আসে আর সাথে গার্ডরাও আসে ইয়ানকে বাঁচাতে। ওর ফ্রেন্ড তো এটা দেখে অবাক হয় যে এত বড় সিউ ইয়ানের হাজবেন্ড, কিন্তু এটা কিভাবে সম্ভব? জিসান বলে, এগুলো তোমার জন্যই হয়েছে। আসলে আমাদের ভাগ্যই আমাদেরকে মিলিয়েছে। কেন ওদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। ইয়ান তো অনেক খুশি হয় যে জিসান আমাকে বাঁচাতে এসেছে। নিক বলে, এই প্রথমবার তোমার সিওয়ালা আইডেন্টি কাজে এসেছে। জিসান তো অনেক খুশি হয় যে এই প্রথমবার আমার বাচ্চারা আমার প্রশংসা করলো। জিয়া ওকে বলে, বাবা তুমি তো অনেক হাঁপিয়ে গেছো, এই পানিটা খাও। আর জিসান তো এটা পেয়ে পানিটাকে পুরো শেষ করে দেয়। ইয়ান মনে করে এটা তো ওই ড্রিঙ্কটা যেটাতে ড্রাগস মিশানো ছিল। ও তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যায়। আর ওর অবস্থা তো অনেকই খারাপ ছিল। ও অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি বেবিদের নিয়ে বাসায় যাও। এদিকে জিসানকে দেখি ও তার ফিলিংসটা কনভিন্স করে যে আমি তোমাকে এখন লাইক করি। কিন্তু ইয়ানোর কথাকে বিশ্বাস করে না, কারণ ও এখন নেশার ঘরে আছে। ও ভাবতে থাকে যে যখন আমাকে ড্রাগস দিয়েছিল তখন ও আমাকে হেল্প করেছে, আর এখন আমাকে হেল্প করতে হবে। দেন ওর হেল্প করে ওখান থেকে চলে যায়। তো নেক্সট মর্নিং দেখি জিসানের যখন ঘুম ভাঙে ও ইয়ানের একটা নোট পায় যেখানে ও লিখেছিল যে নিজের খেয়াল রেখো। ও তো অনেক খুশি হয়, কারণ এবার তো ও ওকে গুড বাই লিখে যায়নি। এরপর ও ওখানে ইয়ানের ফোন দেখতে পায় আর ও ভাবে এই বাহানায় এখন আবার আমি ওর সাথে দেখা করতে পারবো। অন্যদিকে দেখি ইয়ান ওর ফোন নিতে আসে আর তখনই ও দেখে যে একটা মেয়ে জিসানকে হাক করছে। আর ওখানে কিছু মানুষ গসিপ করছিল যে মেয়েটা মানে রুইয়ানের সাথে জিসান বিজনেস পার্টনার করবে। ইয়ান তো এটা শুনে রেগে যায় আর ওখান থেকে ওর সাথে দেখা না করেই চলে যায়। এদিকে দেখি জিসান রুইয়ানকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। রুইয়ান বলে, আমি তো ওর ছোটবেলার ফ্রেন্ড, আর তুমি আমার সাথে এমন বিহেভ কেন করছো? জিসান তো ওর কোনো কথাকেই পাত্তা দিচ্ছিল না আর বলে, আমি এসব পছন্দ করি না যে কোনো মেয়ে আমাকে টাচ করে। যেন ওখানে জ্যাকেটটা খুলে চলে যায়। রিয়ান তো ওর এমন বিহেভ দেখে অনেকটাই রেগে যায়। এরপর দেখি জিসান ওর বাসায় আসে। ইয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? জিসান বলে, ফোন দিতে। ইয়ান বলে, ঠিক আছে এখন তুমি চলে যাও। জিসান বলে, কেন তুমি ওকে ভিতরে যেতে দিবে না? ইয়ান বলে, কেন তোমার টাকা লাগবে? জিসান বলে, এগুলো তুমি কি বলছো? আর আমাদের মধ্যে তো সবকিছু ঠিক হয়ে গেছে না, তাহলে এখন তুমি এমন করছো কেন? দেন ওর রুইয়ানের কথা মনে পড়ে আর বলে, দেখো ওর সাথে আমার কোনো রিলেশনই নেই, আমি দিব্যি খাচ্ছি আর আমি তোমাকে লাইক করি। কিন্তু ওর কোনো কথাতে বিশ্বাস করে না আর ওখান থেকে চলে যায়। আর ওখান থেকে দরজা বন্ধ করে ভিতরে আসে। আর ভিতরে এসে তো অনেক কান্না করে। আর এদিকে জিসান ওখানেই দাঁড়িয়ে ওর ফিলিংস গুলো কনভিন্স করে যে আমি ভেবেছিলাম কখনো কোনো মেয়েকে ভালোবাসবে না, কিন্তু সেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর তুমি আমার জীবনের একমাত্র মেয়ে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ইয়ানের তো এটা শুনে অনেক ভালো লাগে যে বাচ্চারা ছাড়াও আমাকে কেউ ভালোবাসে। এরপর দেখি জিসান ওর বাড়িতে আসে আর আন্টি ওকে দেখেই বুঝতে পারে যে ও এখনো কিছু করতেই পারেনি। আন্টি বলে, এখন আমাকে কিছু করতে হবে। অন্যদিকে দেখি আন্টি ইহানের কাছে যায়
আর বলে যে তোমরা আমাকে ওই দিন বাঁচিয়েছো আর এর জন্য আমি তোমাদেরকে শপিং করে দিতে চাই, আর তোমরা কিন্তু না বলবে না। আর এই তো তোমার ওই ছেলেটা না যার কথা তোমরা ওই দিন বলেছিলে। আন্টি তো এখানে নিককে অনেক আদর করছিল। নিক ভাবে যে গ্র্যান্ডপা এখানে এসেছে মোহাম্মদ ডেডকে এক করতে, আর আমাকেও তাকে হেল্প করতে হবে যাতে মোহাম্মদ ডেড তাড়াতাড়ি এক হয়ে যায় আর আমরা সবাই একসাথে থাকতে পারি। এরপর দেখি ওরা সবাই শপিং এ আসে। আর মম বলে আমি একটা লটারি পেয়েছি, এখন তুমি যা ইচ্ছা এখান থেকে খরচ করতে পারো। এরপর দেখি জিসানও ওখানে আসে আর বেবিদের সাথে খেলা করে। ও তো বেবিদের সাথে অনেক অনেক গেম খেলে, যা দেখে ইয়ান অনেক খুশি হয় যে বাচ্চারা ওর বাবাকে পেয়ে কত খুশি। এরপর দেখি ইয়ান হঠাৎ করে এখান থেকে চলে যায়। জিসান তখন ওকে পাগলের মতন খুঁজে যে ও আবার আমাকে ছেড়ে চলে গেল না তো। ও তো মন খারাপ করে বসেছিল, আর তখনই ওখানে ইয়ান আসে আর বলে তুমি এখানে বসে বসে কি করছো। জিসান ওকে দেখে অনেক খুশি হয় যে ওকে ছেড়ে কোথাও যায়নি, আর ও ওকে হাক করে। দেন ইয়ান ওকে থ্যাঙ্কস বলে যে বাচ্চাদের এতটা খুশি করার জন্য। আর ও বলে এই কার্ডটা তুমি তোমার মমকে দিয়ে দিও। জিসান বলে তুমি কিভাবে বুঝলে ওরা আমার বাবা মা। ইয়ান বলে প্রথমে আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু পরে যখন তোমাকে আমি এখানে দেখেছি আর তখনই আমি বুঝতে পেরেছি। জিসান বলে তুমি ওদেরকে বলবো যে না, আসলে ওরা তোমাকে মিথ্যা বলতে চায়নি আর আমার জন্যই এগুলো করেছে। ইয়ান বলে তুমি টেনশন করো না, আমি কিচ্ছু মনে করিনি। আর ও বলে তুমি এখানে বেবিদের অনেক খুশি করেছো, যার জন্য এই গিফটটা আমি তোমাকে দিলাম। তেন ওটাকে দিয়ে ওখান থেকে চলে যায়। জিসান তো এটা দেখে অনেক খুশি হয় যে ও ওকে ওয়াজ গিফট করেছে, কারণ ও ভেবেছিল হয়তো ওর উপরে রাগ করবে। দেন ওর মম ড্যাডকে বলে যে তোমাদের প্ল্যান কাজ করেছে, আর ও তো অনেক খুশি। দেন এরাও খুশি হয়। অন্যদিকে রুইয়ানকে দেখি ও তো এইসব কথা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল, আর ও তো অনেক রেগে যায় যে জিসান অন্য কোনো মেয়েকে লাইক করে। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি তাড়াতাড়ি খোঁজ করো যে জিসান কোন মেয়েকে এত পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট বলে আসলে উনি ইয়ার নামে একটা মেয়েকে লাইক করে, আর ওই মেয়েটা মাছ বিক্রি করে। রুইয়ান বলে জিসানের ওয়াইফ শুধু আমি হব আর কেউ না, আর ও তো 4 বাচ্চার জন্য ইয়ানকে বিয়ে করতে চায় না। এখন আমি ওই 4 বাচ্চাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। দেন ও অ্যাসিস্ট্যান্টকে বলে যেভাবেই হোক এদের কিছু একটা করো। এরপর দেখি অ্যাসিস্ট্যান্ট ওদেরকে মারার জন্য একটা গুন্ডা হায়ার করতে যায়, আর এই গুন্ডা আর কেউ না বরং আমাদের ইয়ানের বস লিয়ান, যে নিজে নিককে বস মানে। ও যখন বেবিদের ফটো দেখতে পায় ও তো অনেক অবাক হয়, আর ও অ্যাসিস্ট্যান্টকে বলে ঠিক আছে মনে করো তোমার কাজ হয়ে গেছে। ধ্যানের কিছুক্ষণ পর দেখি ও কি ওরা উল্টো বেঁধে রেখেছে। তখন ওখানে নিক আসে আর লিয়ান বলে বস আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করে রেখেছি। ও অ্যাসিস্ট্যান্টকে বলে দেখো এ আমার বস নিক। নিক ওকে জিজ্ঞাসা করে যে আমাদের মারার জন্য তোমাকে কে লোক হায়ার করতে বলেছে। তখন অ্যাসিস্ট্যান্ট ওদেরকে সবকিছু বলে দেয় যে রুইয়ান এগুলো করতে বলেছে। অন্যদিকে দেখি জিসান আর অ্যাসিস্ট্যান্টকে বলে আমি কোম্পানির সিও পদ থেকে রিজাইন করছি আর তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট বলে বস আমি এটা কিভাবে পারবো। জিসান বলে তুমি পারবে, আর এখন আমি আমার ওয়াইফের বাচ্চাদের সাথে কিছু টাইম স্পেন্ড করতে চাচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত তুমি আমার কোম্পানির খেয়াল রাখবে। আর তখনই ওর কাছে একটা ফোন আসে। নিক বলে বাবা মমকে কেউ কিডন্যাপ করেছে, আর তুমি তাড়াতাড়ি গিয়ে মমকে বাঁচাও। অন্যদিকে দেখি রুইয়ানার কার নিয়ে ইয়ানকে ধাক্কা দিতে যাচ্ছে, কিন্তু তখনই জিসান আসে আর ওকে বাঁচায়। আর এখানে তো জিসান অনেকটাই আঘাত পায়। ইয়ানা তো জিসানের এমন অবস্থা থেকে অনেক ভয় পায়। জিসান বলে দেখো আমার কিচ্ছু হয়নি, চিন্তা করো না। এরপরও রুইয়ানকে বলে তোমার এই কাজের জন্য এখন আমি তোমার ফ্যামিলিকে ব্যাংক্রাপ্ট করে দেবো। আর ও কি পুলিশের হাতে ধরিয়ে দেয়। ইয়ান বলে চলো এখন আগে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জিসান বলে না হসপিটালে যাওয়া লাগবে না, আর আমার তেমন কিছু হয়নি, চলো তোমাকে আগে বাসা পর্যন্ত দিয়ে আসি। এরপর ও ওকে বাসায় দিয়ে আসে। ইয়ান বলে ঠিক আছে এখন তুমি হসপিটালে যাও, আর আমার অনেক চিন্তা হচ্ছে। জিসান বলে ঠিক আছে আমি অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে যাব। এদিকে ইয়ানের তো অনেক টেনশন হচ্ছিল, আর ও জিসানকে কল দেয় কিন্তু ওর ফোন ধরে না। এরপর ও অ্যাসিস্ট্যান্টকে কল দেয় আর জিসানের কথা জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্ট বলে বস কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে গেছে। আর এটা শুনে ওর একটা সন্দেহ হয়, জানো তাড়াতাড়ি হসপিটালে যায়। আর ও ওখানে গিয়ে দেখে জিসানের অপারেশন চলছে, আর বাইরে ওর মম ড্যাড কান্না করছে। আর মম বলে আসলে ওই অ্যাক্সিডেন্টের ফলে ওর অনেক ব্লিডিং হয়েছে, যার কারণে আজকাল এই অবস্থা। আর ও তোমাকে এগুলো বলেনি কারণ তুমি চিন্তা করবে বলে। ইয়ান তো এগুলো শুনে অনেক কান্না করে আর বলে ওই এত অসুস্থ, তারপর ও আমাকে ঘর পর্যন্ত ছাড়তে গেছে, আর আমার জন্যই ও ঠিক টাইমে হসপিটালেও আসতে পারে নাই। আর আমি ওকে একবার বাসার ভিতরে ঢুকতে দেয়নি। ও তো জোরে জোরে কান্না করে আর বলে তুমি শুধু একবার ঠিক হয়ে যাও তাহলে আমি তো আর সব কথা শুনবো। এরপর আমরা 1 বছর পরে সিনে দেখি যে নিউজে বলছিল
জিসান ওর সিও পদ থেকে রিজাইন করেছে আর অ্যাসিস্ট্যান্টকে সিও পদ দিয়েছে। এরপর জিসানকে দেখি যে কিনা ওর ওয়াইফ ইয়ানের সাথে মাছ বিক্রি করছে। তখন একটা আন্টি ওকে তাকে চিনে ফেলে যে তুমি তো এই ফেমাস সিও জিসান না? জিসান বলে, না আন্টি, আমি ওই লোকটা না, আর আমি শুধু এখন আমার ওয়াইফের হাজব্যান্ড, আর যে কিনা একজন মাছ বিক্রেতা। ইয়ান তো ওর কথা শুনে অনেক খুশি হয়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটা এখানেই শেষ হয়।